অপরাধ জগতের ইতিহাসে সিসিলিয়ান মাফিয়া বা কোসা নস্ট্রা খুব পরিচিত একটা নাম। গডফাদারের মতো সিনেমার কল্যাণে মাফিয়াদের নিয়ে আমাদের মনে একটা রোমান্টিক ধারণা তৈরি হয়েছে। আমরা ভাবি তারা হয়তো পারিবারিক সম্মান আর আনুগত্যের কোনো মহান আদর্শ মেনে চলে, কিন্তু এই গ্ল্যামারাস ইমেজের আড়ালে লুকিয়ে আছে এক কুৎসিত রক্তাক্ত সত্য। ইতিহাসবিদ জন ডিকি এই মাফিয়া সিস্টেমকে খুব সুন্দরভাবে বলেছেন ভায়োলেন্স ইন্ডাস্ট্রি। এটা এমন একটা পরজীবী গোষ্ঠী যারা সাধারণ মানুষ আর রাষ্ট্রের ওপর বছরের পর বছর ধরে অমানবিক নিপীড়ন চালিয়েছে। মাফিয়াদের উত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না, এর পেছনে কাজ করেছে অর্থনীতি আর রাষ্ট্রের চরম ব্যর্থতা। 1812 সালে সিসিলিতে যখন সামন্তবাদ বা ফিউডাল সিস্টেম ভেঙে পড়তে শুরু করে, তখন সম্পত্তির অধিকার রক্ষা করার মতো কোনো পুলিশ বা বিচার ব্যবস্থা ছিল না। এই শূন্যস্থান পূরণ করতেই মাফিয়াদের জন্ম হয়। সে সময় যারা বড় বড় জমি ইজারা নিত তাদের বলা হতো গাবেল্লত্তি। এই গাবেল্লত্তিরা কৃষকদের নিয়ন্ত্রণ করতে আর সম্পত্তি পাহারা দিতে কিছু সশস্ত্র রক্ষী নিয়োগ করত, যাদের নাম ছিল কাম্পিয়েরি। এই কাম্পিয়েরি দলগুলোর অনেকেই আগে ডাকাত ছিল। ধীরে ধীরে এরা বুঝতে পারল শুধু পাহারা দিয়ে কি হবে, জোর করে সুরক্ষা দেওয়ার নাম করে জমির মালিক আর কৃষক সবার কাছ থেকেই টাকা আদায় করা যায়। এই চাঁদার নাম ছিল পিৎজো। মাফিয়াদের এই চাঁদাবাজির সবচেয়ে বড় সুযোগটা আসে লেবুর ব্যবসার হাত ধরে। যখন আবিষ্কার হলো যে লেবু খেলে স্কার্বি রোগ সারে, তখন সারা বিশ্বে সিসিলির লেবুর চাহিদা হু হু করে বেড়ে গেল। অন্যান্য ফসলের চেয়ে লেবুতে লাভ ছিল প্রায় 30 গুণ বেশি, কিন্তু একটা লেবু বাগান করতে অনেক টাকার দরকার হয়, আর এর সেচ ব্যবস্থাও খুব সহজে নষ্ট করে দেওয়া যেত। এই দুর্বলতার সুযোগ নিয়েই মাফিয়ারা লেবু চাষিদের ব্ল্যাকমেইল করতে শুরু করে এবং সুরক্ষার নামে চাঁদা নিতে থাকে। শুধু লেবু নয়, সিসিলির সালফার বা গন্ধকের খনিগুলোও ছিল মাফিয়াদের আরেকটা বড় আয়ের উৎস। তখন সারা বিশ্বের রাসায়নিক শিল্পের জন্য প্রয়োজনীয় গন্ধকের প্রায় 90% আসত সিসিলি থেকে। যেসব বড় খনিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হতো সেখানে মাফিয়াদের কোনো প্রভাব ছিল না, কিন্তু যেসব ছোট খনিতে প্রযুক্তির ছোঁয়া লাগেনি, যেখানে শিশু শ্রমিকদের ওপর অমানবিক নির্যাতন চলত, সেখানেই মাফিয়ারা তাদের ক্ষমতার মূল ভিত্তি তৈরি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1943 সালে মিত্রবাহিনী যখন সিসিলি দখল করে, তখন ভুল করে তারা অনেক মাফিয়া সদস্যকেই স্থানীয় সরকারে বসিয়ে দেয়। এরপর 1950 এবং 60-এর দশকে মাফিয়ারা গ্রাম ছেড়ে শহরের নগরায়নের দিকে নজর দেয়। বিশেষ করে পালেরমো শহরে তারা এক ধ্বংসযজ্ঞ চালায়, যার নাম দেওয়া হয় স্যাক অফ পালেরমো। তৎকালীন মেয়র সালভো লিমা এবং গণপূর্ত বিভাগের কমিশনার ভিতো চিয়ানচিমিনো মিলে শহরের প্রায় 4000 বিল্ডিং বানানোর লাইসেন্স দিয়েছিলেন। এর মধ্যে প্রায় 2500 লাইসেন্সই দেওয়া হয়েছিল এমন 3 জন অবসরপ্রাপ্ত মানুষের নামে, যাদের নির্মাণ কাজের কোনো অভিজ্ঞতাই ছিল না। এরা আসলে মাফিয়াদের হয়ে কাজ করত। মাফিয়ারা রাজনৈতিক দলগুলোকে ভোট এনে দিত, আর তার বদলে পেত এরকম বড় বড় কন্ট্রাক্ট আর আইনি সুরক্ষা। একদিকে তারা যখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে তখন তারা হাত বাড়িয়েছে আন্তর্জাতিক মাদক ব্যবসায়। 1975 থেকে 1984 সাল পর্যন্ত সিসিলিয়ান মাফিয়ারা আমেরিকার বিভিন্ন অপরাধী পরিবারের সাথে মিলে বিশাল এক ড্রাগ সিন্ডিকেট গড়ে তোলে। এর নাম ছিল পিৎজা কানেকশন। তারা তুরস্ক থেকে মরফিন কিনে সিসিলিতে সেগুলোকে হেরোইনে রূপান্তর করত। এরপর সেগুলো পাঠানো হতো আমেরিকার নিউ ইয়র্ক বা ইলিনয়ের শহরগুলোতে। এই পুরো ব্যবসার টাকা লেনদেন এবং ড্রাগ ডিস্ট্রিবিউশনের জন্য তারা ঢাল হিসেবে ব্যবহার করত পাড়ার সাধারণ পিৎজার দোকানগুলোকে। ধারণা করা হয় এই চক্রটি প্রায় $1.65 বিলিয়ন ড্রাগ আমেরিকায় পাচার করেছিল। কিন্তু মাফিয়াদের এই স্বর্ণযুগ বেশি দিন টেকেনি। সিসিলির কর্লিওনে নামের একটা গ্রাম থেকে উঠে আসা কর্লিওনেসি গোত্র মাফিয়াদের ভেতরের সব হিসাব নিকাশ পাল্টে দেয়। শহরের মাফিয়ারা এদেরকে তাচ্ছিল্য করে কৃষক বলে ডাকত, কিন্তু লুসিয়ানো লেজিও এবং পরবর্তীতে তোতোরিনা নামের এক ভয়ঙ্কর নেতার অধীনে এই কৃষকরাই চরম নিষ্ঠুরতার পরিচয় দেয়। তোতোরিনা, যাকে সবাই দ্য বিস্ট বলে ডাকত, সে শুরু করে দ্বিতীয় মাফিয়া যুদ্ধ। 1981 থেকে 1983 সালের মধ্যে এই যুদ্ধে 1000-এরও বেশি মানুষ মারা যায়। কর্লিওনেসিরা শুধু তাদের শত্রু আক্রমণ শুরু করে, অনেক বিচারক আর পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যা করে। এই চরম রক্তপাতে অতিষ্ঠ হয়ে মাফিয়াদের ভেতরের অনেকেই পুলিশের সাথে হাত মেলায়।
টমাসো বুশেত্তা ছিলেন এমনই একজন শীর্ষ মাফিয়া, যার পরিবারের অনেক সদস্যকে তোতোরিনার লোকেরা খুন করেছিল। বুশেত্তা প্রথম ম্যাজিস্ট্রেট জোভান্নি ফ্যালকোনের কাছে মাফিয়াদের ভেতরের সব গোপন তথ্য ফাঁস করে দেন। ফ্যালকোন এই তথ্যের ওপর ভিত্তি করে বুশেত্তা থিওরেম তৈরি করেন, যা প্রমাণ করে মাফিয়া কোনো সাধারণ গ্যাং নয়, বরং একটি সুসংগঠিত কাঠামো। শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ বিচার, যার নাম ম্যাক্সি ট্রায়াল। জেলের ভেতর বানানো এক বিশেষ বাংকারে এই বিচার চলে, যেখানে 475 জন মাফিয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। বিচার শেষে 338 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 1992 সালের জানুয়ারিতে যখন সুপ্রিম কোর্ট এই সাজা বহাল রাখে, তখন মাফিয়ারা বুঝতে পারে তাদের রাজনৈতিক নেতারা আর তাদের বাঁচাতে পারছে না। প্রতিশোধের নেশায় তারা উন্মত্ত হয়ে ওঠে। শুরু হয় ইতালির ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। মাফিয়ারা প্রথমে মেয়র সালভো লিমাকে হত্যা করে বুঝিয়ে দেয় যে রাজনীতিবিদরাও আর নিরাপদ নয়। এরপর 1992 সালের মে মাসে জোভান্নি ফ্যালকোনের গাড়িবহর যখন হাইওয়ে দিয়ে যাচ্ছিল, তখন মাফিয়ারা রাস্তার নিচে সুড়ঙ্গ খুঁড়ে 400 কেজি বিস্ফোরক দিয়ে পুরো রাস্তা উড়িয়ে দেয়। ঠিক 57 দিন পর আরেক ম্যাজিস্ট্রেট পাওলো বোরসেলিনোকে একইভাবে গাড়ি বোমা বিস্ফোরণে হত্যা করা হয়। এই জোড়া হত্যাকাণ্ডে পুরো ইতালি কেঁপে ওঠে। রাষ্ট্র এবার চরম কঠোর অবস্থান নেয়। অপারেশন সিসিলিয়ান ভেসপার্স শুরু হয়, যেখানে প্রায় 1.5 লাখ সেনা মোতায়েন করা হয়। এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে বড় সেনা মোতায়েন। একই সাথে মাফিয়া বসদের জন্য চালু করা হয় আর্টিকেল 41 নামের এক চরম কঠোর জেল ব্যবস্থা। এই নিয়মে বন্দীদের বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। মাসে মাত্র একবার কাচের দেয়ালের ওপার থেকে পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়া হতো। কোনো শারীরিক স্পর্শ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। মাফিয়াদের চেইন অফ কমান্ড ভাঙার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। অবশেষে 1993 সালে তোতোরিনাকেও গ্রেফতার করা হয়। ঘটনাগুলো সাধারণ মানুষের চোখ খুলে দেয়। তারা বুঝতে পারে মাফিয়া কোনো নায়ক নয়, সমাজের পরজীবী। মানুষ ভয় ভেঙে রাস্তায় নেমে আসে। শুরু হয় অ্যাডিও পিজো আন্দোলন। ব্যবসায়ীরা সরাসরি মাফিয়াদের চাঁদা দিতে অস্বীকার করে। মানুষের এই প্রতিরোধী মাফিয়াদের সম্মানের কোড ওমেরতার মেরুদণ্ড চিরতরে ভেঙে দেয়। আজকের দিনে মাফিয়া হয়তো আগের মতো রাস্তায় প্রকাশ্যে খুন খারাপি করে না, মনোযোগ দিয়েছে অর্থনীতি আর পাবলিক কন্ট্রাক্টের দিকে। কিন্তু ফ্যালকোন এবং বোরসেলিনোর মতো মানুষদের আত্মত্যাগ আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে। ইতিহাস প্রমাণ করেছে, কোনো অপরাধী চক্র যতই শক্তিশালী হোক না কেন, সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের সামনে একদিন না একদিন মাথা নত করতেই হয়। নুসরাত আহমেদ, উর্নিশা, যমুনা নিউজ।